হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করতে যাচ্ছি SketchUp কোর্স। এটা হচ্ছে 3D মডেলিং ডিজাইনের উপর। তো আপনারা যারা 3D মডেলিং নিয়ে কাজ করতে চান এবং 3D ডিজাইন করতে চান, তাহলে আপনাদের জন্যই এই কোর্সটি। আপনারা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ক্লাস দেখবেন এবং দেখে সে অনুযায়ী প্র্যাকটিস করবেন। কোনো বিষয় যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি সে বিষয়ে পুনরায় বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো 3D মডেলিংয়ের জন্য আমরা সাধারণত যে অবজেক্টগুলো দেখে থাকি সেগুলো হচ্ছে 1D, 2D এবং 3D। তো 3D মডেলিংয়ের জন্য আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটা প্রয়োজন। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দিয়ে আমাদের 3D মডেলিং করতে হবে। তো 3D মডেলিং টা হচ্ছে আমরা যখন কোনো একটা প্রজেক্ট যখন করব, সেই প্রজেক্টটি বাস্তবে কেমন হবে সেটা সম্পর্কে আমরা যে ভিজুয়ালাইজেশন করি সেটাই হচ্ছে 3D মডেলিং। তো 3D মডেলিংয়ের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। 3D ম্যাক্স রয়েছে, সিনেমা 4D, এরপর SketchUp এ ধরনের, রেভিট এ ধরনের আরও বিভিন্ন সফটওয়্যার রয়েছে। তো সেখান থেকে আমরা SketchUp সফটওয়্যারটি শেখার চেষ্টা করব, কারণ SketchUp হচ্ছে 3D মডেলিংয়ের জন্য একটি ইউজফুল এবং এটি অনেক ইজি একটি সফটওয়্যার, যে সফটওয়্যারটি দিয়ে আমরা খুব সহজেই কিন্তু 3D মডেলিং করতে পারব। তো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। তো প্রত্যেকটা সফটওয়্যারের কিছু ভার্সন থাকে। প্রত্যেকটা সফটওয়্যার যে আমরা ইউজ করি কম্পিউটারে, সে প্রত্যেকটি সফটওয়্যারে কিন্তু ভার্সন রয়েছে। তো ভার্সনগুলো প্রত্যেকটি ইয়ার অনুযায়ী কিন্তু ভার্সনগুলো দেওয়া হয় বা ভার্সনগুলো রিলিজ করা হয়। যখন যে সাল চলছে সেটাই হচ্ছে সর্বোচ্চ আপডেট ভার্সন এবং লেটেস্ট ভার্সন। যেমন এখন 2026 সাল চলছে, তার জন্য এখন SketchUp-এর ভার্সন হচ্ছে 2026 হচ্ছে লেটেস্ট এবং সর্বোচ্চ আপডেট ভার্সন। তো আমরা ক্লাসের জন্য বা আমরা এই কোর্সের জন্য যে ভার্সনটি ব্যবহার করব সেটা হচ্ছে SketchUp 2024। তো আমার এখানে দুইটা সফটওয়্যার কিন্তু ইনস্টল রয়েছে, SketchUp 2025 এবং হচ্ছে 2024। তো আমরা ক্লাসের জন্য ব্যবহার করব হচ্ছে 2024 ভার্সনটি। আপনারা চাইলে দুইটা সফটওয়্যার ইনস্টল করতে পারেন। তো সেক্ষেত্রে ইনস্টলের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন যে ইউটিউবের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে বা কিছু পলিসি রয়েছে। এই পলিসির জন্য আমরা কিন্তু কোনো সফটওয়্যার ইনস্টলেশন এবং ডাউনলোড প্রসেসগুলো নিয়ে ভিডিও দিতে পারি না, তাহলে আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ইস্যু চলে আসবে। তার জন্য আপনারা সফটওয়্যারগুলো ডাউনলোড লিঙ্ক পেতে এবং ডাউনলোড এবং কীভাবে ইনস্টল করবেন সে সম্পর্কে জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে মেসেজ করবেন, অথবা আমাদেরকে সরাসরি মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ দিতে পারেন। আমি সে বিষয়ে ভিডিও আপনাদেরকে প্রোভাইড করে দেবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। আমরা যখন সফটওয়্যারটি ইনস্টল করব, সফটওয়্যারটি ইনস্টল করার পর এখানে দেখতে পারবো দুইটা রয়েছে। এটা হচ্ছে SketchUp-এর লোগো, এটা হচ্ছে SketchUp-এর অফিসিয়াল লোগো। SketchUp ইনস্টল করার পর আমরা এই ধরনের লোগো দেখতে পারবো। এটা হচ্ছে SketchUp মূল সফটওয়্যারটি, আর এটা হচ্ছে লেআউট। তো লেআউট আমাদের আপাতত প্রয়োজন নেই। তো আমরা SketchUp যে সফটওয়্যারটি রয়েছে সেটি আমরা ওপেন করে নেব। মাউসের লেফট বাটন ক্লিক করে এরপর আমরা ওপেন করতে পারি, অথবা এখানে ডবল ক্লিক করেও ওপেন করতে পারি। তো আমরা ডবল ক্লিক করার পর দেখতে পারবো এটা হচ্ছে SketchUp-এর ওয়েলকাম স্ক্রিন। এটা হচ্ছে SketchUp-এর ওয়েলকাম স্ক্রিন। এখানে আমাদের বিভিন্ন লেখা রয়েছে, ওয়েলকাম টু SketchUp, ক্রিয়েট নিউ মডেল। এটা হচ্ছে হোম। তো হোম, লার্নে ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন ফর্ম এবং ক্যাম্পাস এগুলো
কিছুই পাবো লার্নিং এর জন্য, বা এটা হচ্ছে স্কেচআপের অফিসিয়াল পেজ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে যাবে ফোরামে। এটা হচ্ছে স্কেচআপের ফোরাম। এখানে আপনারা কোনো প্রবলেম ফেস করলে সেই প্রবলেমগুলো লিখে আপনারা কিন্তু করতে পারেন, পোস্ট করতে পারেন, সেখানে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। তো এটা হচ্ছে হোম স্ক্রিন। তো হোম স্ক্রিনে আমরা আসার পর এখানে দেখতে পারবো ক্রিয়েট নিউ মডেল। তো ক্রিয়েট নিউ মডেল এখানে লেখা রয়েছে সিম্পল, আর্কিটেকচারাল, সিম্পল, মিলিমিটার্স, ইঞ্চি, আর্কিটেকচারাল, মিলিমিটার্স, সেন্টিমিটার্স, আর্কিটেকচারাল, মিটার্স। তো এইগুলো হচ্ছে আমাদের টেমপ্লেট বা ওয়ার্কস্পেসের যে টেমপ্লেট সেগুলো। তো এখানে আমাদের সিম্পল এবং হচ্ছে আর্কিটেকচারাল এই দুইটা থেকে ইঞ্চি, এই দুইটা থেকে আমাদের মনে রাখতে হবে সিম্পল নিয়ে আমরা সাধারণত কাজ করবো না, আমরা সাধারণত কাজ করব হচ্ছে আর্কিটেকচারাল ইঞ্চি, অথবা আর্কিটেকচারাল আপনার যদি মিটার প্রয়োজন হয় তাহলে মিটার, সেন্টিমিটার প্রয়োজন হয় সেন্টিমিটার, মিলিমিটার প্রয়োজন হলে মিলিমিটার নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। তো এরপর আমাদের মোর টেমপ্লেট লেখা রয়েছে। তো মোর টেমপ্লেটে ক্লিক করলে এখানে কিন্তু আরও অনেকগুলো মডেলের যে টেমপ্লেট সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আমরা ব্যাগে চলে আসছি। এরপর আমাদের হচ্ছে ওপেন ফাইল। আমাদের পূর্বের যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করে থাকি বা কোনো প্রজেক্ট যদি ওপেন করতে চাই তাহলে আমরা এখান থেকে ওপেন ফাইলে ক্লিক করে আমরা কিন্তু ওপেন করতে পারবো। এরপর হচ্ছে রিসেন্ট ফাইল। তো পূর্বে আমরা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করেছি, যে ফাইলগুলো নিয়ে আমরা কাজ করেছি সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। রিসেন্ট ফাইলের ভিতরে এখানে আপনারা এই প্রজেক্টের প্রিভিউগুলো কিন্তু দেখতে পারবেন। তো স্কেচআপ সফটওয়্যারের দুইটা কিন্তু এক্সটেনশন হয়ে থাকে, একটা হচ্ছে এসকেবি এবং একটা হচ্ছে এসকেপি। তো আমাদের যে ওয়ার্কিং যে এক্সটেনশন বা ফাইল সেটা হচ্ছে এসকেপি, এবং আমাদের ব্যাকআপের জন্য নেওয়া হয় হচ্ছে এসকেবি ফাইল। তো আমরা যদি এখানে আমরা যদি একটা বিষয় দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু প্রজেক্ট রয়েছে। তো এখান থেকে যে এখানে আমাদের হচ্ছে এক্সটেনশনটা আমরা যদি একটু শো করিয়ে দেই, শো ভিউ থেকে শো, এরপর হচ্ছে ফাইল নেম এক্সটেনশন। তো ফাইল নেম এক্সটেনশন দেওয়ার পর দেখতে পারবেন এখানে ডট এসকেপি রয়েছে, ডট এসকেপি, এবং হচ্ছে এরপর এটা হচ্ছে ডট এসকেপি এবং এটা হচ্ছে ডট এসকেবি। তো ডট এসকেবি আমরা ওপেন করতে পারবো না, কিন্তু এই ফাইলটি হচ্ছে আমাদের ব্যাকআপ হিসেবে থাকবে। যারা যদি আমাদের কখনো এসকেপি ফাইল ক্র্যাশ করে তাহলে কিন্তু আমরা এই ডট এসকেপি ফাইলটাকে আমরা কনভার্ট করে ওপেন করতে পারবো হচ্ছে ডট এসকেপি হিসেবে কনভার্ট করে, এরপর আমরা কিন্তু ওপেন করতে পারবো। তো এই হচ্ছে আসলে এসকেবি এবং এসকেপি ফাইল। তো এখন আমরা প্রজেক্ট নেওয়ার জন্য, কাজ করার জন্য আমরা সবসময় আর্কিটেকচারাল ইঞ্চি নিয়ে কাজ করব বা মিলিমিটার, সেন্টিমিটার। সিম্পল নিয়ে আমরা কাজ করব না, কারণ হচ্ছে সিম্পল নিয়ে কাজ করলে আমাদের কিছু প্রবলেম ফেস করতে হয়। যখন আমরা পেজটাকে ছোট বড় করব তখন আমাদের কিছু ইস্যু কিন্তু চলে আসে। তার জন্য আমরা আর্কিটেকচারাল ইঞ্চিটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা কিন্তু একটু ওয়েট করবেন। আমরা স্কেচআপ ইউজ করার ক্ষেত্রে আমরা এখানে যে ডিফল্ট যে সফটওয়্যারগুলো থাকে বা ডিফল্ট যে টুলসগুলো থাকে সেগুলোর পাশাপাশি আমাদের কিন্তু এক্সটেনশন কিন্তু প্রয়োজন হয়, প্লাগইনস প্রয়োজন হয়। তো সেই প্লাগইনসগুলো কিন্তু আমরা করে থাকি,
ইনস্টল করে থাকি বা কানেক্ট করে থাকি। তার জন্য আমাদের সফটওয়্যারটি ওপেন হওয়ার পর কিছুক্ষণ 30 সেকেন্ড বা 1 মিনিট আপনারা কিন্তু কোনো ক্লিক করবেন না, কোনো জায়গায় ক্লিক না করে আপনারা লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তা না হলে আপনাদের পিসিতে কিন্তু ল্যাগিংস বা হ্যাং ইস্যু চলে আসতে পারে। তো আপনাদের ওপেন করার পরে ধরুন ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে আমাদের মূল ওয়ার্কস্পেস বা মূল স্কেচআপের ইন্টারফেসটি। তো এখানে আমাদের ওয়েলকাম টু এনস্কেপ, তো এই যে একটা চলে আসছে, একটা বক্স চলে আসছে ওয়েলকাম টু এনস্কেপ। তো এটা আপনাদের ওখানে কিন্তু আসবে না, শো করবে না। আপনাদের এখানে শুধুমাত্র ডিফল্ট যে সফটওয়্যার এইগুলো রয়েছে, সফটওয়্যারের টুলসগুলো রয়েছে, সেই টুলসগুলো শুধুমাত্র শো করবে। কিন্তু এই যে এইটা রয়েছে, টুলসটা রয়েছে, এই টুলসটা কিন্তু হচ্ছে প্লাগইনস। তো এই প্লাগইনসটা আপনাদের কিন্তু ইনস্টল করে নিতে হবে আলাদাভাবে। সেই প্রসেসটাও কিন্তু আমরা দেখাবো কীভাবে আপনারা প্লাগইনসগুলো কানেক্ট করবেন বা ইনস্টল করবেন। তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমাদের এখানে অনেকগুলো কিন্তু টুলস রয়েছে। এগুলো হচ্ছে টুলস, প্রত্যেকটা টুলস কিন্তু এগুলো হচ্ছে প্লাগইনস। এই টুলসগুলো কিন্তু সবগুলো আপনাদের এখানে থাকবে না। আপনারা যখন সফটওয়্যারটি ওপেন করবেন শুধুমাত্র এখান থেকে এই টুলসের যে অপশনটি সেটা পাবেন। এটার নাম হচ্ছে ভিউজ। এরপর হচ্ছে এখান থেকে আপনারা আর কি পাবেন, এখান থেকে আর এই যে এই টুলসের যে বারটি রয়েছে বা টুল সেটটি রয়েছে, লার্জ টুল সেট। তো এই দুইটা শুধুমাত্র পাবেন, আর হচ্ছে ডিফল্টে। তো আর বাকি কোনো কিছু কিন্তু থাকবে না, এগুলো কিন্তু আপনাদের আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের মূল টুলবার বা ডিফল্ট যে টুল সেট, সেটা হচ্ছে লার্জ টুল, এবং হচ্ছে এটা হচ্ছে ভিউজ। তো এটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যখন উপরে নিয়ে আসবো তখন দেখতে পারবেন এখানে কিন্তু পেজের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আমরা মাউসটা ছেড়ে দেব। তো প্রত্যেকটা সফটওয়্যারের কিছু মেনু থাকে বা মেনু বার থাকে, সেক্ষেত্রে এই সফটওয়্যারটিও কিন্তু না ব্যতিক্রম না। এই সফটওয়্যারও কিন্তু মেনু বার রয়েছে, ফাইল, এডিট, ভিউ, এগুলো হচ্ছে মেনু বার। এখান থেকে আমরা নিউতে ক্লিক করে নতুন একটা টেমপ্লেট নিতে পারবো, এখান থেকেও আমরা টেমপ্লেট নিতে পারবো। ওপেনে ক্লিক করে আমরা কিন্তু পূর্বের যে ফাইলগুলো রয়েছে বা এসকেপি ফাইল, সেগুলো আমরা কিন্তু ওপেন করতে পারবো। এখান থেকে সেভে ক্লিক করে আমরা সেভ করতে পারবো ফাইলটি। এভাবে আমরা এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন পাবো, ইম্পোর্ট, এক্সপোর্ট, প্রিন্ট, এই ধরনের বিভিন্ন অপশন কিন্তু পাবো। এগুলো হচ্ছে মেনু। তো এরপর হচ্ছে এডিট মেনুতে আনডু, রিডো, কাট, কপি, পেস্ট এই অপশনগুলো কিন্তু আমরা পেয়ে যাব। এরপর হচ্ছে ভিউ থেকে হচ্ছে টুলবার। তো আপনার যদি এখান থেকে আমি যদি এই যে টুলবারটি রয়েছে, এই টুলবারটা আমরা যদি হাইড করে দিতে চাই, তাহলে আমরা টুলবারে আসবো। টুলবারে এসে এখান থেকে লার্জ টুল সেটটা আমরা খুঁজে বের করব। এই যে লার্জ টুল সেট, এটা টিক দেওয়া রয়েছে। আমরা যদি এই টিকটা উঠিয়ে দিই তাহলে দেখতে পারবেন আমার কিন্তু সেই টুল সেটটি চলে গিয়েছে। সেমভাবে আমরা কিন্তু এখানে যেগুলো টিক দেওয়া রয়েছে এগুলো আমরা যদি উঠিয়ে দিই সবগুলো, তাহলে কিন্তু আমাদের সবগুলো টুলস কিন্তু হাইড হয়ে যাবে বা চলে যাবে। এবার আমরা প্রত্যেকটা টুলস দেখতে পাচ্ছেন। এখন আমার পুরো ইটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। আমার এখন পুরো এটা কিন্তু সাদা হয়ে গিয়েছে বা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমরা যদি এটাও যদি ক্লোজ করে দিই, সাপোজ আপনাদের এমন হয়ে যেতে পারে কোনো জায়গায় ক্লিক লেগে বা মিস্টেক করে এরকম ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারে। আপনারা তাহলে কিভাবে পুনরায় সেট করবেন, টুলবারগুলো শো করাবেন সামনে? প্রথমে হচ্ছে আমরা ভিউতে যাব, ভিউ থেকে টুলবারসে ক্লিক করব। টুলবারসে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে আমাদের সমস্ত টুলসের যে লিস্ট সেগুলো কিন্তু চলে আসবে। এখান থেকে আপনার যে টুলগুলো প্রয়োজন সেই টুলগুলো আপনারা জাস্ট টিক দেবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা স্টাইলের একটা টুল কিন্তু চলে এসেছে।
এভাবে। এরপর পাশের যে টুলবারটি ছিল সেই টুলবারটির নাম হচ্ছে লার্জ টুল সেট। তো লার্জ টুল সেট আমরা যদি একটা ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এভাবে চলে আসবে। সেমভাবে এখানে আপনার যে টুলটি প্রয়োজন সেই টুলবারটি আপনারা সিলেক্ট করে কিন্তু করে আনতে পারবেন, সামনে কিন্তু শো করাতে পারবেন। তো ড্রয়িং এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা টুলস কিন্তু এখান থেকে শো করাতে পারবো। তারপরে মেজারমেন্ট, আমাদের ফার্স্ট অফ অল কাজ করার ক্ষেত্রে আমাদের যে টুলসগুলো প্রয়োজন সেগুলো আমরা সামনে কিন্তু শো করিয়ে নিচ্ছি। ওকে, এরপর আমাদের এখানে পাশের যে একটা ছিল একটা অনেকগুলো অপশন ছিল, সেই অপশনটিতে আমরা যাওয়ার জন্য বা সেটি শো করানোর জন্য আমরা চলে আসবো হচ্ছে উইন্ডো থেকে দেখতে পারেন ডিফল্ট ট্রে নামে একটা অপশন রয়েছে। তো ডিফল্ট ট্রে মেনুতে ক্লিক করার পর আমাদের এখানে শো ট্রেতে ক্লিক করলে আমাদের কিন্তু এই ট্রেটা কিন্তু শো হয়ে যাবে। তো আমরা যদি এখান থেকে সাপোজ ইনস্ট্রাক্টর এভাবে আমরা যদি ক্লোজ করে দিই তাহলে বাকি অপশনগুলো আমরা কীভাবে নিয়ে আসবো, তার জন্য পুনরায় আমরা চলে আসবো হচ্ছে উইন্ডো মেনুতে এসে ডিফল্ট ট্রে, এখান থেকে হচ্ছে আমার যে অপশনগুলো এখানে প্রয়োজন সেই অপশনগুলো আমরা এখান থেকে টিক দিয়ে দেবো। যেমন ট্যাগ চলে এসেছে, আবার সিন, এভাবে আমরা যে অপশনগুলো আমাদের প্রয়োজন সেই অপশনগুলো আমরা টিক দিয়ে দেব, যে অপশনগুলো প্রয়োজন নেই সেই অপশনগুলো আমরা টিক উঠিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা কিন্তু এভাবে এরোতে ক্লিক করে আমরা এগুলো ভিতরে হাইড করে রাখতে পারি। তো এই ছিল আসলে টুলবার এবং বেসিক যে বিষয় সেগুলো। তো এই যে ওয়ার্কস্পেসটা এখানে প্রথমে আপনারা দেখতে পারেন যখন ওপেন করবেন তখন এখানে একটা মডেল চলে আসবে। তো এটাকে মডেল বলা হয় বা ক্যারেক্টার বলা হয়। তো এই ক্যারেক্টার বা মডেলটাকে আমরা ডিলিট করে দিতে পারি। আর আমরা এই পেজটি জুম ইন জুম আউট করার জন্য মাউসের যে হুইল বা চাকা রয়েছে সেই চাকাটি আমরা সামনের দিকে যখন মুভ করব তখন কিন্তু আমাদের এটি জুম ইন হবে, আবার যখন আমরা পিছন থেকে মুভ করব তখন কিন্তু আমাদের এটি জুম আউট হবে। এভাবে দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত কিন্তু জুম আউট হয়ে যাবে। তো এভাবে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারবো। তো এই মডেলটা আমরা যদি ডিলিট করে দেই, ডিলিট কিবোর্ড থেকে জাস্ট ডিলিট করে দিলাম। তো এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে অরবিট দিয়ে আমরা এভাবে উপরে নিচে যেভাবে খুশি সেভাবে কিন্তু আমরা ঘোরাতে পারবো। তো এটা হচ্ছে অরবিট। এখানে টুলবারে আমাদের বিভিন্ন টুলস রয়েছে, সেখান থেকে হচ্ছে এই যে টুলসটা রয়েছে এই টুলসটার নাম হচ্ছে অরবিট। তো এই অরবিট টুলটাতে আমরা ক্লিক করার পর এই ধরনের আইকন চলে আসবে। এরপর আমরা মাউসের ওকে বাটন প্রেস করে ধরে রেখে এভাবে আমরা মুভ করতে পারবো, বা আমরা অন্য কোনো টুলসে যদি থাকি তখন আমরা মাউসের যে চাকাটি রয়েছে বা হুইলটি রয়েছে সেটাতে আমরা প্রেস করে ধরে রেখে এভাবে মুভ করলে আমাদের কিন্তু এটি অরবিট হবে। এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে পেন টুল। তো পেন টুলটার কাজ হচ্ছে আমাদের এবারটা হ্যান্ডের মতো কাজ করবে, এভাবে ধরে আমরা ডানে বামে উপরে নিচে সব দিকে কিন্তু মুভ করাতে পারবো। আর এই যে তিনটা লাইন দেখতে পাচ্ছেন, তো আমাদের অন্যান্য সফটওয়্যারের তুলনায় আমাদের স্কেচআপে একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা যখন কাজ করব তখন আমাদের অ্যাক্সিস নিয়ে কাজ করতে হবে। এই যে তিনটা লাইন দেখতে পাচ্ছেন এই তিনটা লাইনকে বলা হয় অ্যাক্সিস।
নিচে থেকে উপরে যে লাইনটি রয়েছে বা যে ব্লু লাইনটি রয়েছে এটাকে বলা হয় ব্লু অ্যাক্সিস। এরপর এখান থেকে এদিকে যে লাইনটি রয়েছে সামনের দিকে এটাকে বলা হয় গ্রিন অ্যাক্সিস, এবং এখান থেকে এই বাম থেকে ডানের যে লাইনটি রয়েছে এই লাইনটাকে বলা হয় রেড অ্যাক্সিস। তো আমরা যখন কোনো শেপ নেব বা অবজেক্ট নেব তখন আমাদের কিন্তু এই অ্যাক্সিস অনুযায়ী কিন্তু নিতে হবে। তো আমাদের অরবিটের যে আমাদের অরবিটের কিবোর্ড শর্টকাট হচ্ছে ও। কিবোর্ড থেকে আমরা যে কোনো টুলসে থাকি না কেন আমরা কিবোর্ড থেকে জাস্ট ও বাটনে প্রেস করব, তখন আমাদের অটোমেটিক অরবিটটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা যদি সিলেক্ট টুলে যেতে চাই, এই টুলসটার নাম হচ্ছে সিলেক্ট টুল। তো কোনো অবজেক্ট সিলেক্ট করার জন্য বা কোনো এরিয়া সিলেক্ট করার জন্য আমাদের কিন্তু সিলেক্ট টুলটা নিতে হবে। তো সিলেক্ট টুলে যাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে স্পেস বাটন ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের সিলেক্ট টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো আমরা জুম করে নিচ্ছি। জুম করার পর যেমন আমার এই যে মডেলটি রয়েছে এই মডেলটি আমরা যদি সিলেক্ট করতে চাই তাহলে সিলেক্ট টুলে ক্লিক করে এরপর আমরা জাস্ট মডেলের উপর একটা ক্লিক করব, তাহলে আমাদের সিলেক্ট হয়ে যাবে। আর সিলেক্ট করার জন্য আমাদের 3টা সিলেকশন রয়েছে। আমরা যখন এই সিলেক্ট টুলটা ক্লিক করে সিলেক্ট করব, উপর থেকে এভাবে নিচের দিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, এটাকে বলা হয় রেক্টেঙ্গল সিলেক্ট। তো এই রেক্টেঙ্গল সিলেক্টে আমরা যখন এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, ছেড়ে দেব, তখন দেখতে পারবেন আমাদের কিন্তু সিলেকশনটি হয়নি। কারণ হচ্ছে আমাদের এই রেক্টেঙ্গল সিলেক্টের একটা রুলস হচ্ছে যে আমাদের যে অবজেক্টটি বা যে অংশটি আমরা সিলেক্ট করতে যাচ্ছি সে সম্পূর্ণ অংশটি আমাদের এই রেক্টেঙ্গলের ভিতরে রাখতে হবে, তাহলে আমরা কিন্তু সিলেক্টটা করতে পারবো। আরেকটা সিলেকশন হচ্ছে একটা মাউস দিয়ে জাস্ট ক্লিক করলে আমাদের এই সিলেকশনটি চলে আসবে। যে ব্লু যে একটা লাইন চলে আসছে এটাই হচ্ছে সিলেকশন রয়েছে। তো আরেকটা সিলেকশন হচ্ছে ডট সিলেক্ট বা ক্রস সিলেক্ট। তো আমরা যখন নিচের থেকে এভাবে ধরে জাস্ট একটু টাচ করব তখন আমাদের কিন্তু পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। তো এভাবে ধরে জাস্ট আমরা অবজেক্টের একটু টাচ করব, তাহলে আমাদের কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা কিন্তু সিলেকশনগুলো করতে পারবো। তো উপরে নিচে ডানে বামে সব দিক থেকে আমরা কিন্তু সিলেকশনটা করতে পারবো। তো সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে জাস্ট ডিলিট বাটনে প্রেস করব, তাহলে কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে। তো এরপর আমরা এখান থেকে যে টুলবারগুলো রয়েছে সে টুলবার থেকে একটা টুলস হচ্ছে লাইন টুল। তো লাইন টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে এল। তো এল বাটনে প্রেস করলে আমাদের অটোমেটিক কিন্তু লাইন টুলটা সিলেক্ট হয়ে যাবে। সাপোজ আমি টুলসে রয়েছি, আমরা এল বাটনে ক্লিক করলে অটোমেটিক আমাদের লাইন টুলে চলে আসবে। তো লাইন টুলে নেওয়ার পর এরপর আমরা যদি একটা অবজেক্ট বা একটা যদি শেপ যদি নিতে চাই সেক্ষেত্রে আমরা এই যে অ্যাক্সিস পয়েন্ট রয়েছে, যখন আমরা এই লাইন টুলটা নিব তখন আমাদের এখানে এই অ্যাক্সিস পয়েন্টের উপর যখন আমাদের কার্সরটা চলে আসবে অটোমেটিক আমাদের এখানে কিন্তু রেফারেন্স দেখাবে বা পয়েন্ট দেখাবে। আমরা যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর আমরা কোন অ্যাক্সিস বরাবর নিচ্ছি সেই অ্যাক্সিসটা কিন্তু আমাদের করতে হবে, সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে যদি গ্রিন অ্যাক্সিস বরাবর নেই তাহলে আমাদের এই গ্রিন যে লাইনটা রয়েছে এই লাইনের উপরে কিন্তু আমাদের কার্সরটা রাখতে হবে। আমরা যখন বাইরে নিয়ে আসবো তখন কিন্তু আমাদের এটি ব্ল্যাক হয়ে যাবে। এটা হচ্ছে আপনারা যে জুমেই থাকেন না কেন, যেখানেই থাকেন না কেন, এখানে এই টুলসটাতে ক্লিক করলে অটোমেটিক আপনাদের মেন যে জায়গা সেখানে কিন্তু নিয়ে আসবে। যেমন এখান থেকে আমরা গ্রিন অ্যাক্সিস বরাবর একটা লাইনে ক্লিক করলাম, এখনও কিন্তু আমাদের এটি
লিঙ্ক অবস্থায় রয়েছে। তো আমরা লিঙ্কটা যদি আনলিঙ্ক করতে চাই তাহলে আমরা স্পেস বাটনে জাস্ট একটা ক্লিক করব, তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু এখান থেকে লিঙ্কটা রিমুভ হয়ে গিয়েছে। তো এরপর আমরা এখানে পয়েন্ট আর একটা ক্লিক করলে আমাদের কিন্তু পুনরায় লিঙ্ক অ্যাড হয়ে যাবে। এরপর আমরা রেড অ্যাক্সিস বরাবর কিন্তু লাইনটা নিব, এভাবে আমরা 4টা কর্নার কিন্তু জয়েন্ট করে দিয়েছি। এভাবে আমরা কিন্তু একটা অবজেক্ট বা একটা শেপ নিতে পারি। তো এই শেপটাতে যখন আমরা ক্লিক করব তখন দেখতে পারবেন এখানে ডট ডট বা রয়েছে, পিক্সেল দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফেস। তো যখন আমরা করব 3D তৈরি করব তখন আমাদের এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে আমাদের ফেসটা সিলেক্ট থাকতে হবে। যদি আমরা আরেকটা অবজেক্ট নেই, এভাবে ক্লিক করে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে এরপর লিঙ্কটা আনলিঙ্ক করে দিয়েছি। এখন এই দুইটা শেপের মাঝে পার্থক্য হচ্ছে আমরা যখন এই শেপের উপর ক্লিক করছি তখন আমাদের এই ফেসটি কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে এবং এখানে ডট ডট দেখাচ্ছে, কিন্তু এখানে আমরা যতই ক্লিক করি এটা কিন্তু সিলেকশন দেখাবে না, কারণ হচ্ছে এখান থেকে এই লাইনটা কিন্তু জয়েন্ট হয়নি। এখন আমরা যদি এটার মতো করতে চাই তাহলে জাস্ট এই পয়েন্টে একটা ক্লিক করে লাইনটা জয়েন করে নিব, এরপর এই পয়েন্টে এনে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এটাও কিন্তু এখন ফেসে কনভার্ট হয়ে গেছে। তো এই যে অবজেক্টগুলো বা শেপগুলো এগুলো হচ্ছে আমাদের 2D। তো 2D শেপকে আমরা 3D-তে কনভার্ট করব। তো 3D-তে কনভার্ট করার জন্য আমাদের কিন্তু এই শেপটা কিন্তু সিলেক্ট করতে হবে, এর ফেসের উপরে একটা ক্লিক করতে হবে, এটা হচ্ছে সিলেক্ট। এরপর আমরা পুশপুলে চলে আসবো। তো পুশপুল নামে আমাদের একটা টুলস রয়েছে, এখানে দেখতে পারবেন পুশপুল নামে আমাদের একটা টুলস রয়েছে। তো এই টুলসটা ক্লিক করে আমরা যদি উপর দিকে এভাবে ওঠাই তাহলে দেখতে পারবেন আমাদের এটি কিন্তু 3D হয়ে গিয়েছে, কারণ এর দৈর্ঘ্য, প্রস্থ এবং এর উচ্চতা কিন্তু রয়েছে। সেমভাবে আমরা এটাও যদি ওঠাতে চাই তাহলেও আমরা এভাবে পুশপুল করে নেব। তো এভাবে কিন্তু আমরা 2D অবজেক্টকে 3D-তে কিন্তু কনভার্ট করতে পারি। তো এরপর আমরা যদি উপরের যে পার্টটা, এখন আমাদের শুধুমাত্র উপরে এই ফেসটা সিলেক্ট হয়েছে, আমরা যদি এখানে ডবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পুরো যে 2D অবজেক্টটা সেটা সিলেক্ট হয়েছে। আবার যদি আমরা ট্রিপল ক্লিক করি একসাথে বা 3টা ক্লিক করি তাহলে আমাদের পুরো 3D অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। সেমভাবে আমরা এখানে ক্লিক করলে আমাদের শুধুমাত্র একটা যে উপরের যে ফেস সেটা সিলেক্ট হবে, ডবল ক্লিক করলে আমাদের পুরো 2D অবজেক্টটা সিলেক্ট হবে, ট্রিপল ক্লিক করলে আমাদের পুরো 3D অবজেক্টটা কিন্তু সিলেক্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা আরেকটি নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আরেকটি টেমপ্লেট নিয়ে নিলাম। টেমপ্লেট নেওয়ার পর এরপর আমরা এখান থেকে একটা নেব, লাইন নেব। তো এই লাইনটা আমরা মেজারমেন্ট অনুযায়ী নিব যে আমাদের কয় ফিট বাই কয় ফিট আমাদের এটা লাগবে, লাইনটা প্রয়োজন হবে, সেই অনুযায়ী আমরা কিন্তু এই লাইনটা নেব। তো আমরা এখানে গ্রিন অ্যাক্সিস বরাবর কিন্তু আমরা লাইনটা নিচ্ছি। সাপোজ আমি এখানে একটা ক্লিক করে এরপর আমরা গ্রিন অ্যাক্সিস বরাবর অবশ্যই রাখবো। রাখার পর এরপর আমরা যদি 20 লিখি, 20 ফিট চিহ্ন দিয়ে এরপর এন্টার বাটন প্রেস করি, আমাদের এখান থেকে এ পর্যন্ত লাইনটা কিন্তু 20 ফিট চলে এসেছে। এরপর আমরা যদি রেট অ্যাক্সিস বরাবর আসি, রেট অ্যাক্সিস বরাবর এসে এখানে আমরা সাপোজ 10 ফিট লিখলাম, এরপর এন্টার প্রেস করলাম, তাহলে কিন্তু আমাদের এখান থেকে এ পর্যন্ত 10 ফিট রয়েছে। এরপর আমরা পুনরায় গ্রিন অ্যাক্সিস বরাবর আসলাম, আসার পর এরপর আমরা যদি এখানে টাইপ করি 20, এরপর ফিট দেই, এরপর এন্টার, তাহলে আমাদের এখান থেকে পর্যন্ত লাইনটা কিন্তু 20 ফিট। এরপর আমরা এই পয়েন্টের সাথে যখন আমরা জয়েন্ট করাবো তখন আমাদের এটি এখান থেকে পর্যন্ত হচ্ছে 10 ফিট। দেখতে পাচ্ছেন আমাদের 20 ফিট এবং হচ্ছে 10 ফিট বাই একটা কিন্তু অবজেক্ট বা শেপ তৈরি হয়ে গিয়েছে।
এখন আমরা এই শেপটাকে যদি 3D-তে কনভার্ট করতে চাই তাহলে আমরা পুশ পুলে চলে আসবো। পুশ পুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে পি। তো কিবোর্ড থেকে আমরা জাস্ট পি বাটনে প্রেস করব, তাহলে কিন্তু আমাদের পুশ পুলটা চলে আসবে। তো আমরা এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ডিস্টেন্স লেখা রয়েছে। তো এখন আমরা যদি কিবোর্ড থেকে এখন আমরা টাইপ করে দেব কত ফিট আমি এর হাইটটা দিতে যাচ্ছি। সাপোজ আমি এখানে 5 ফিট, তো 5 ফিট দিয়ে এরপর এন্টার বাটন প্রেস করলাম। এখন আমার এই যে উচ্চতাটা রয়েছে বা হাইটটা রয়েছে সেটা 5 ফিট। আমরা যদি এখানে 5 ফিট না দিয়ে আমি যদি এখন 20 ফিটে 10 ফিট দিই তাহলে আমাদের কিন্তু হাইটটা বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন হাইটটা কিন্তু বেড়ে গিয়েছে। কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যখন ফার্স্ট টাইম যখন এটি উপরে উঠিয়েছি এরপর টাইপ করে দিয়েছি 10 ফিট বা 5 ফিট, সেটার পর আমরা কোনো জায়গায় মাউসটা ক্লিক করব না। মাউসটা ক্লিক না করে আমরা যে এখন এখানে যে মেজারমেন্টটা যাচ্ছি সেই মেজারমেন্টটা জাস্ট টাইপ করে এন্টার বাটন প্রেস করব, তাহলে অটোমেটিক আমাদের সেই মেজারমেন্ট অনুযায়ী শেপটা কিন্তু হয়ে যাবে। আবার যদি আমরা এখন অন্য কোনো জায়গায় এভাবে ক্লিক করে ফেলি, একটা যদি ক্লিক করে ফেলি, এখন আমি এখানে যতই টাইপ করি পাঁচ ফিট তারপর এন্টার, আমরা যদি এখন স্পেস বাটন ক্লিক করে ফেলি তাহলে আমরা এখন আর এটা কিন্তু 5 ফিট 10 ফিট কোনোটাই কিন্তু আর কাজ করবে না। এই বিষয়টা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে আমরা যখন কোনো একটা অবজেক্টকে পুশ পুল করে ওঠানোর পর আমাদের আর স্পেস বাটন বা অন্য কোনো বাটনে ক্লিক করা যাবে না, তাহলে কিন্তু আমাদের এর যে মেজারমেন্ট দেওয়ার যে লিঙ্কটা সেটা কিন্তু আনলিঙ্ক হয়ে যাবে। তো এখন আমার সাপোজ প্রয়োজন আমরা এখানে 10 ফিট দিয়েছিলাম, ডানে বামে 10 ফিট দিয়েছিলাম থিকনেসটা। তো এখন আমার যদি এর থিকনেসটা যদি বাড়ানো প্রয়োজন হয় তাহলে আমরা এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টানবো, মাউসের উপর প্রেস করে টানবো। টানার পর আমরা যদি এখানে 10 লিখে এরপরে ফিট দিই তাহলে কিন্তু আমাদের এটি 10 ফিটের জায়গায় এখন আমাদের সম্পূর্ণ এরিয়াটা কিন্তু 20 ফিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা এটি মেজারমেন্টটা কিন্তু মেপে নিতে পারবো। আমাদের মেজারমেন্টটি করার জন্য মাপার জন্য একটা টুলস রয়েছে, সেই টুলসটার নাম হচ্ছে ট্যাপ মেজার টুল। তো কিবোর্ড থেকে আমরা জাস্ট টি বাটনে প্রেস করলে ট্যাপ মেজার টুলটা সিলেক্ট হবে। এরপর আমরা কিন্তু এর অবজেক্টটা এভাবে আমরা পরিমাপ করতে পারবো যে কত ফিট রয়েছে। এখানে উপরে একটা ক্লিক করলাম, পয়েন্টে ক্লিক করার পর নিচের পয়েন্টে যখন আমরা কার্সরটা নিয়েছি তখন দেখতে পারবেন এখানে 15 ফিট রয়েছে। আমরা এখানে কিন্তু ক্লিক করব না, যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পয়েন্টটা চলে যাবে। তার জন্য আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে এখন আমরা ডানে বামে সব দিয়ে কিন্তু নিতে পারবো। এদিকে হচ্ছে 20 ফিট, এদিকে হচ্ছে 20 ফিট। তো এভাবে আমরা কিন্তু মেজারমেন্টটা পুনরায় পরিমাপ করতে পারবো। আমরা যখন কোনো অবজেক্টকে বাড়াবো সেটা বলা হয় পুল। আমরা যখন কোনো অবজেক্টকে বাড়াবো, এর উচ্চতা বাড়াবো বা প্রস্থ বাড়াবো, অর্থাৎ আমরা কোনো একটা অবজেক্টের সাইজ যখন বাড়াবো সেটাকে বলা হয় পুল। যখন আমরা কোনো একটা অবজেক্টের সাইজকে আমরা ছোট করব তখন সেটাকে বলা হয় পুশ। আশা করি বুঝতে পেরেছেন। পুশ হচ্ছে যখন আমরা ছোট করব বা মাইনাস করব সেটা হচ্ছে পুশ, যখন আমরা বাড়াবো বা বৃদ্ধি করব সেটা হচ্ছে পুল। তো এই টুলসটার নাম হচ্ছে পুশ পুল টুল, আর এর কিবোর্ড শর্টকাট হচ্ছে পি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন যদি এই অবজেক্টটা যদি কপি করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে জাস্ট এম বাটনে প্রেস করব, তাহলে আমাদের এই মুভ টুলটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আমরা যে টুলসে থাকি না কেন কিবোর্ড থেকে এম বাটন প্রেস করব তাহলে কিন্তু আমাদের মুভ টুলটা চলে আসবে, বা আমরা মাউস দিয়ে মুভ টুলে ক্লিক করেও কিন্তু মুভ করতে পারবো। তো এখন আমরা যে কোনো একটা পয়েন্টে আমরা যদি ক্লিক করে এরপরে এভাবে মুভ করি তাহলে কিন্তু আমাদের
ডানে বামে উপরে নিচে সব দিকে কিন্তু আমরা মুভ করে রাখতে পারবো। তো আমরা সাপোজ এখানে রাখতেছি, কিন্তু আমার এখান থেকে মুভ হয়ে সরাসরি কিন্তু এখানে চলে এসেছে, এখানে কিন্তু একটা নেই, কপি নেই। তো আমরা যদি এটা ডুপ্লিকেট নিতে চাই বা কপি নিতে চাই, আমি Ctrl Z দিয়ে ভেঙে চলে আসলাম। তো ডুপ্লিকেট বা কপি নিতে চাইলে আমরা জাস্ট এখানে M প্রেস করে মুভ করব। মুভ করার সময় আমরা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করব। যখন কন্ট্রোল বাটন প্রেস করব, এখানে কিন্তু এটা একটা ডুপ্লিকেট হয়ে যাবে বা কপি হয়ে যাবে। এভাবে আমরা কিন্তু কপি করতে পারবো, আমাদের যতগুলো খুশি ততগুলো কিন্তু আমরা কপি করতে পারবো। দেখতে পারেন যখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রাখবেন না, জাস্ট কন্ট্রোল বাটন একটা ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এখানে মুভ টুলের উপরে একটা প্লাসের একটা চিহ্ন চলে আসবে। তখন আমাদের এই অবজেক্টগুলো কিন্তু কপি হবে। Ctrl Z দিলাম। তো এই ছিল আসলে বিষয়, যে আমরা এভাবে উপরে নিচে ডানে বামে সব দিকে অরবিট করে এভাবে কিন্তু দেখতে পারবো। এটাই হচ্ছে আসলে 3Dর একটা মজা, যে আমরা বাস্তবিক একটা ধারণা পেতে পারি, যে সম্পূর্ণ বাস্তব মনে হয় যখন আমরা কোনো একটা 3D অবজেক্ট নিয়ে কাজ করি, যে এর উপরে দেখতে পারি, নিচে দেখতে পারি, ডানে বামে সব দিকে কিন্তু দেখতে পারি। তো আজকের টুলস আসলে এই পর্যন্তই। আবার আমরা নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে অন্য কোনো টুলস নিয়ে আলোচনা করব। ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে, কারণ এখানে অনেক ডিটেলসে বিষয় বলা হয়েছে, তার জন্য আমাদের ভিডিওটি কিন্তু লং হয়ে গিয়েছে। তো সেজন্য দুঃখ প্রকাশ করছি। তো নেক্সট ভিডিওতে আমরা আরও দ্রুত এবং দেখানোর চেষ্টা করব এবং ভিডিও ছোট করে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমাদের সাপোজ এই কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে বা আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভে ক্লিক করে আমরা কিন্তু সেভ করে নেব। তো সেভ করার জন্য আমরা জাস্ট লোকেশনটা সিলেক্ট করে তারপর আমরা এখান থেকে আমরা জাস্ট এখানে একটা ফাইলের একটা নাম দিচ্ছি, আমি এখানে ক্লাস 1 দিচ্ছি, আপনারা যে কোনো নাম দিতে পারেন। এরপর সেভ অ্যাজ টাইপ, এটা হচ্ছে .skp, এটা নিয়ে অলরেডি কথা বলা হয়েছে। এরপর জাস্ট আমরা সেভে ক্লিক করব, তাহলে আমাদের পুরো প্রজেক্টটা কিন্তু সেভ হয়ে যাবে। আমরা এখন যদি ক্লোজ করে দিই আমরা যদি সেই ফাইলটাতে যাই, যে ফাইলে আমরা সেভ করেছি, তো ফাইলে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু যে ক্লাস 01 skp যে ফাইলটি রয়েছে সেটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এটা আমরা যদি ডবল ক্লিক করি, তাহলে আমাদের ফাইলটি কিন্তু সরাসরি স্কেচআপে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার জন্য আমাদের একটু টাইম লাগবে। আমরা ক্লোজ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা চাইলে এটা কিন্তু চেঞ্জ করতে পারবো বা এডিট করতে পারবো। তো এই ছিল আসলে আজকের বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।